আমাদের এখানে যে তেল সংকটের একটা আশঙ্কা দেখা দিয়েছে, ইতিমধ্যে সেই সংকটটা আছে বলেই অনেকে বলছেন। সেই জায়গা থেকে সরকারের এখন কি করণীয়, ইমিডিয়েটলি কি কাজ করার? সরকার প্রথম কাজ হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত না করা। আপনি লক্ষ্য করুন, যোগাযোগ মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী দুইজন পরস্পর বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন। জ্বালানি মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন নাগরিকদেরকে যে জ্বালানি সংকট হবে না। আমি মনে করি এটা এক্সাজারেটেড কথা। জ্বালানি সংকট হওয়ার কথা যদি যুদ্ধটা আরও প্রলম্বিত হয়। আর যোগাযোগ মন্ত্রী একটা হাস্যকর অনুরোধ করেছেন। উনি বলেছেন যে 1 মাস আপনারা কেউ গাড়ি চলেন না। এই কথা হাঁটার পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, হাঁটাহাঁটির কথা বলেছে। হাঁটলে কি স্বাস্থ্য ভালো হয় সেগুলো তো উনি বলেছেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে উনি তখন বয়স কত ছিল আমার জানা নেই, ওই মইনের আলু খেতে বলেছিলেন চালের বদলে। হ্যাঁ, পরামর্শ দিয়েছিলেন উনি ভাতের বদলে। তেমন মনে আছে তখন আমি এই প্রকাশে টেলিভিশনে প্রথমে বলেছিলাম, সে কথাটাই ওনাকে আজকে বলতে চাই যে আপনি এবং আপনার কর্মকর্তারা আলু 3 বেলা আলু খেয়ে প্রথমে অভ্যস্ত হওয়ার পরে দেশের মানুষকে জানান। আমি যোগাযোগ মন্ত্রীকে বলবো উনি এবং ওনার পরিবার, তার বন্ধুবান্ধব আগে গাড়ি ছাড়া চলে হেঁটে ওনাদের স্বাস্থ্য ভালো করুন, তারপরে জনগণকে এই পরামর্শ দিন। এগুলো দুই পক্ষই, অর্থাৎ দুই মন্ত্রী আমি মনে করি যে কোনো প্রায়োগিকভাবে চিন্তাশীল সঠিক কোনো কথা বলছেন না। বাস্তব হচ্ছে যদি যুদ্ধ প্রলম্বিত হয় এবং হওয়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না। কারণ হচ্ছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের রেজিম চেঞ্জের কথা বলছেন এবং সেইটা এখন তাদের হাতে নাই, ইরানের উপর অনেকটাই নির্ভর করে। এমনকি এমনও হতে পারে যে ইরানের এই আগ্রাসনের কারণে ইরানের রেজিম চেঞ্জ হওয়ার কিছু নাই, নেতা পরিবর্তন হয়। রেজিম চেঞ্জ তাদের ওখানে খুব কঠিন, এটা ওয়ান পার্টি স্টেটের মতন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। অক্টোবর নভেম্বরের মধ্যে এটা বোঝা যাবে কী অবস্থা হয়। এইরকম একটা সময় আমাদের কিছু রেশনিংয়ের মধ্যে যাইতে হবে। হ্যাঁ, গাড়ি ঘোড়া কলকারখানাগুলি বন্ধও করা যাবে না, কিন্তু তেলের ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে, অন্যান্য বিকল্পগুলির ব্যবস্থা রাখতে হবে। ইরানের কাছে তার যে আপনার বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রাথমিক প্রতিক্রিয়া, সেটার জন্য তলে তলে হলেও সরি বলা উচিত। এই আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থাগুলি যেমন নেওয়া দরকার, মানুষকেও সত্যিকার অর্থে বাস্তব অবস্থার দিকে আপনার সতর্ক করা দরকার, সজাগ করা দরকার এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। সারা বিশ্বে এই সংকট দেখা দিয়েছে, আমরা তার চেয়ে বাইরে যেতে পারবো না। কিন্তু এখন যুদ্ধ থেমে যাওয়ার কোনো আপনি সম্ভাবনা দেখছেন কিনা? আলোচনার কথা বলা হচ্ছে, ট্রাম্প তো বলছে আলোচনা শুরু হয়েছে, ইরান বলছে আলোচনা শুরু হয়নি, কিন্তু আজকে আমি দেখলাম যে শর্ত দিয়েছে, ইরানের দিক থেকে বেশ কতগুলো শর্ত দিয়েছে। শর্ত কয়েক দফায় দেওয়া হয়েছে, কিন্তু আমার ধারণা যে ইরানের দিক থেকে ইরানের একটা বৈশিষ্ট্যর কথা খেয়াল করুন। সাধারণত কোনো দেশে যখন যুদ্ধাবস্থা থাকে, আক্রান্ত হয়, সেইখানের যারা বিদেশে থাকে তরুণ তরুণীরা নিরাপদে থাকে, সেই নিরাপদ অবস্থাকে ত্যাগ করে যুদ্ধাবস্থায় পতিত তার দেশে ফিরে আসে না সাধারণত। সম্প্রতি 2-3টা তো প্রকাশ্যে এসছে তথ্য এরকম যে ইরানের অনেক ছেলেমেয়েরা নিরাপদ জায়গা থেকে তারা আপন দেশে ফিরে আসছে যুদ্ধ করবার জন্যে, অথবা এই যুদ্ধমান তার লোকজনদেরকে আপনার সৈন্যবাহিনীকে সহযোগিতা করবার জন্যে। এইরকম যাদের দেশের আপনার দেশপ্রেম থাকে, সেই দেশকে হারানো কঠিন। আলোচনা হচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে তারা স্থলপথে আক্রমণ করবে ইরানকে, কিন্তু আপনি ইরানের ম্যাপটার দিকে, জিওগ্রাফির দিকে তাকালেই দেখবেন ইরানের একদিকে পানি আর চারদিকে বিশাল বিশাল পর্বতমালা দিয়ে ঘেরাও করা। সেইখান থেকে ইরানের যে আপনার সৈন্যবাহিনী, সেটার সংখ্যা বিপুল। তারপর তার বাহিনী আপনার ইরেগুলার যে স্ট্যান্ডিং বাহিনী আছে, সেটাও বিরাট সংখ্যায়। সেইটা পাহাড় পর্বত অতিক্রম করে তারা আক্রমণ করে জিতবে, এটা কঠিন। বরং এটা এক ধরনের যুদ্ধ থামাতে হলে
ইসরায়েলকেই কিছু কিছু কথা দিতে হবে বলে আমার ধারণা। হ্যাঁ, মানে শর্তগুলো আসলে মেনে নিতে হবে সেরকম ইসরায়েলকে নেতানিয়াহুর মতন একটা সন্ত্রাসী ব্যক্তি আন্তর্জাতিক আদালতে যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, এরকম একটা লোককে যদি শাস্তি পৃথিবী এখন দিতে না পারে, তাহলে এই শুধুমাত্র ইসরায়েলের জন্যই সারা পৃথিবী অস্থির হয়ে উঠবে। ওই রেজিম চেঞ্জ হওয়া দরকার, তার শাস্তি বিধান করা দরকার। এগুলো ছাড়া পৃথিবীর বহু চিন্তাশীল মানুষই এগুলো আর একমত হবে না। ফলে এটা খুব সহজে নিষ্পত্তি হয়ে যাবে বলে মনে করার কারণ নাই। সেগুলো চিন্তা করেই বাংলাদেশ সরকারকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের সঙ্গে শেষ করে দিতে হবে। একদম 1 মিনিটে যদি আপনি বলেন যে আজকে যে স্বাধীনতা দিবস আমরা শেষ করতে চাই সেই কথাটা দিয়েই, যে একটি দেশ যেখানে একটি মানবিক রাষ্ট্র করা, যেখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আসলে কিভাবে সম্ভব? মানে সব ক্ষেত্রে এটা আমরা কি রাইট ট্র্যাকে আছি কি বলবেন আপনি? দুটো, এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে মানুষের সচেতন মানুষের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত, এই জনগোষ্ঠীর ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সবচাইতে বড় মহৎ ঘটনা। যতক্ষণ পর্যন্ত না সেই ঘটনার মধ্য দিয়ে যেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত যে যখনই সরকারে থাকে ওই চেতনার আলোকে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। এক, সংগ্রাম অব্যাহত রাখতে হবে, বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, এই সমস্ত ধরনের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দুই, এখনো পর্যন্ত যেই শক্তি আপনার স্বাধীনতাকে মানতে কষ্ট হয়, ওই যুদ্ধটাকে ছোট করে দেখে, 24-এর সংগ্রামকে স্বাধীনতার যুদ্ধের চাইতে বড় করে প্রতিভাত করতে চায়, তাদের দুরভিসন্ধিকে এক্সপোজ করে করে বাংলাদেশকে আপনার তার লক্ষ্যের দিকে এগোতে হবে।